হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আবার একটা আপনাদের নতুন মামলার আপডেট নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে, আপনারা জানেন অচিন্ত্য ধারা একটা গত বছরে কেস করেছিল, যেটা 2014 যে টেটের 2021 সালে নিয়োগ হয়েছিল প্রাথমিকে, সেখানে ক্যাটাগরির হেরফের হয়েছে বা ক্যাটাগরির সঠিক রুল মানা হয়নি, এই বলে কেসটা মূল দাঁড়ায়। এবং সেই কেসটার সম্বন্ধে আমি আপনাদের আজকে ডিটেলস তথ্য দেব এবং কেসটা কি হলো, ডিসমিস হলো কেন, কি গ্রাউন্ডে হলো, সেইগুলো সম্বন্ধে আপনাদের জানাবো। চলুন ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন আর বেল আইকনটা অন করে রাখবেন। তো মূল বিষয়বস্তু যেটা অচিন্ত্য ধারার বক্তব্য বা পিটিশনারের যে বক্তব্য ছিল, সেটা হচ্ছে কেউ একজন ব্যক্তি SC ST OBC সে যদি টেট পাস করে সেই রিজার্ভের রুলস ধরে, তাহলে সে কিন্তু আবার দেখা গেল তাকে রিজার্ভ রুল ছেড়ে তাকে জেনারেলে র্যাঙ্ক করিয়ে সে চাকরি পেল। তো একজন একবার রিজার্ভে সুবিধা নেবে, আবার সে সেখান থেকে বেরিয়ে জেনারেলের কোটা খেয়ে নেবে, এটা হতে পারে না। এটাই হলো মূল বিষয়বস্তু এবং এই কেসের মূল সারবর্তা। তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মান্থাবাবু যেটা বলেছেন যে ওই প্যানেল, মানে যে প্যানেলের উপরে এই কেসটা হয়েছে, সেই প্যানেলটা বহুদিন আগে এক্সপায়ার হয়ে গেছে এবং সেই প্যানেলে যারা চাকরি পেয়েছে তারা আজকে দীর্ঘ 2 থেকে 3 বছর সেটেল হয়ে গেছে। তাহলে সেই বিষয়টা নিয়ে কেন এখন এই নাড়াঘাটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম এই কেসের নেগেটিভ পয়েন্ট। মান্তাবাব স্যার যেটা মেনলি ফোকাস করতে চেয়েছেন। আর 2 নম্বর আর একটা পয়েন্ট যেটা আমাদের পর্ষদের উকিলবাবু বলার পরে হাইলাইট হয়েছে, সেটা হচ্ছে এই যে কেস করেছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে বিএড ক্যান্ডিডেট, যে বিএড ক্যান্ডিডেটগুলো বর্তমানে কিন্তু প্রাইমারিতে এলিজিবল নন। এই দুটো পয়েন্টের ওপরেই কিন্তু এই মামলাটা খারিজ হয় এবং খারিজ হওয়ার পিছনে সবথেকে যেটা বড় কারণ, কেউ যদি কোনো জায়গায় মনে করে নিজেকে যে আমি বঞ্চিত হয়েছি, তাহলে দ্রুত সাথে সাথে সেটা যুক্ত হতে হবে বা সেখানে সঙ্গে সঙ্গে সেটার এগেনস্টে কোর্টে যেতে হবে। কিন্তু সেটা নিয়ে আমি এখন ঘুমালাম, আমি 2 বছর পরে 3 বছর পরে আমার মনে পড়লো যে না, এটা নিয়ে আমাকে আবার কেস করতে হবে। তো সেই বিষয়টা কিন্তু এখানে মেন হাইলাইট হয়েছে যে একটা প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এবং যারা চাকরি পেয়েছে তারা সেটেল হয়ে গেছে, তারপরে সেই প্যানেলকে কি করে আমি উসকে বার করব। আমি যদি প্যানেল থাকাকালীন কেস হয় বা সেটাকে নিয়ে নাড়াঘাটা হয়, তবেই আমি সেই প্যানেলটাকে ক্যান্সেল করে আবার যোগ্য ক্যান্ডিডেটদের সেখানে আমি প্রবেশ করাতে পারবো। কিন্তু এখন গেলে এই যে হাজার হাজার ছেলেরা যারা চাকরি করছে তারা তাহলে কোথায় যাবে, এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। তো আমি প্রত্যেককে বলবো যে যখন যেখানে বঞ্চিত হবেন, মনে করছেন আপনি বঞ্চিত হয়েছেন, আপনি দ্রুত কোর্টের কাছে আপনার অভিযোগটা জানান। এটা যদি না জানান তাহলে কিন্তু এই ধরনেরই অর্ডার আসবে এবং যদি সত্যি দেখা যায় যে এটা আইন আছে, রুলস আছে বা এর বেসিসে হয়তো কেউ চাকরি পেলেও পেতে পারতো, কিন্তু এই ধরনের যদি আপনি নিজের সময় বা মানে এক্সপায়ার হয়ে যাবার পরে যান, তাহলে কিন্তু আপনার তো এর কোনো মানে হলো না। এবং তার থেকেও বড় কথা, কেউ যদি চাকরি পেয়ে 5 বছর চাকরি করছে, তারপরে তাকে বলেন আপনি চাকরি থেকে চলে যান, বিষয়টা একটা নেগেটিভের দিকেই যাবে এবং সেটা একটা খারাপ দিক এবং রায় সাধারণত তাদের ভরেই যাবে, যেটা অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি। তো চলুন, এটা ক্ষেত্রে যারা চাকরি পেয়েছেন তাদের এটা নিয়ে আর টেনশান করার কিছু নেই। এবং আমি ওএমআর মামলার ক্ষেত্রেও বলেছি যে ওএমআর ক্ষেত্রেও খুব টেনশানের কিছু আমার মনে হয় না হবে, কারণ যদি পেয়ে থাকে বা এটা দীর্ঘদিনের একটা কেস, তাহলে সেটা ভালো এবং কিছুজন যারা অযোগ্য তাদের হয়তো যেতে পারে। কিন্তু মামলা সিবিআই আজকে 2 বছর ধরে খুঁজছে, ওএমআর এখনও অরিজিনাল পেয়েছে কিনা জানা নেই। যদি পেয়ে থাকে ভালো, যদি না পেয়ে থাকে তাহলে এই মামলারও পরিণতি এই টাইপেরই হতে চলেছে। তো বাকিটা দেখা যাক, কেসের পরবর্তী হিয়ারিং হলে বা এর কোনো আপডেট হলে আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমার এই চ্যানেলের সাথে প্রত্যেকে থাকবেন। ধন্যবাদ।